সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আমাদের গত ক্লাসে ট্রান্সফরমেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তোমরা জানো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেক বড় একটা বিষয়। আশা করি আমরা আজকের ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করার মাধ্যমে ট্রান্সফরমেশনের প্র্যাকটিস শেষ করব। তো আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম তা একটু রিভাইজ করে আজকের ক্লাসে যাচ্ছি। আমরা শিখেছিলাম সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল, একটা সাবজেক্ট ও একটা ফাইনাল ভার্ব থাকে। অধিকাংশ ক্ষেত্রে আইএনজি থাকে কিংবা বিং বা হেডিংও থাকতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সে থাকে একটা প্রিন্সিপাল ক্লজ ও একটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে একটা অংশ পরাধীন একটা অংশ স্বাধীন। অধিকাংশ ক্ষেত্রে থাকে এজ, হোয়েন, অলদো, সিন্স, ইফ, দ্যাট, সো দ্যাট, অ্যাজ সুন এজ। অ্যাডভান্স থাকে বিশেষ করে অ্যাজ সুন এজ যেগুলো থাকে। আমরা শিখেছিলাম কম্পাউন্ড সেন্টেন্সের কথা। ওখানে আমরা দেখেছিলাম কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, মানে দুই বা ততোধিক সাবজেক্ট এবং দুই বা ততোধিক ফাইনাল ভার্ব থাকবে। তো আমরা মূলত গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। আজকে আমরা শিখব কিভাবে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স বানানো যায়, সেটা সিম্পল থেকেই হোক বা অন্য যে কোনোটা থেকেই হোক। আমরা আজকে শিখব কিভাবে কমপ্লেক্স করা যায় কিংবা কম্পাউন্ড করা যায়। তো তোমরা জানো কমপ্লেক্স করতে গেলে নিশ্চয়ই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সের দেওয়া থাকবে না, হয় থাকবে সিম্পল সেন্টেন্সের অথবা কম্পাউন্ড সেন্টেন্সের। আবার কম্পাউন্ড যখন করতে বলা হবে নিশ্চয়ই কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া থাকবে না, হয় থাকবে সিম্পল কিংবা কমপ্লেক্স। তো প্রথমে আজকে শিখবো আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করা যায়। তো তোমরা খুব খেয়াল করে শুনতে হবে। বিং এর স্থলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি জেনেছিলাম গতদিন? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। অধিকাংশ ক্ষেত্রে থাকবে এজ, হোয়েন, অলদো, সিন্স, ইফ, দ্যাট, সো দ্যাট, দ্যাট শুনে যেগুলো। আর বসবে না কি কি? সিম্পল এবং কম্পাউন্ডেড সিম্বল গুলি বসবে না। তো কিভাবে করবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স? যদি সিম্পল সেন্টেন্স থেকেই করি কিংবা কম্পাউন্ড সেন্টেন্স থেকেই করি, কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব? আমরা জানি ওখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে। অধিকাংশ ক্ষেত্রে এজ, হোয়েন, অলদো, সিন্স, ইফ, দ্যাট, সো দ্যাট, অ্যাজ সুন এজ যেগুলো থাকবে। আমরা বিং এর জায়গায় লিখবো, বিং এর স্থলে লিখবো বিভার, অর্থান্তিক। বিং এর স্থলে বিভার, আবার হেভিং এর জায়গায় হ্যাভ ভার্ব। বিভার মানে মনে করো এমিজার, ওয়াজার, এগুলো। হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো। তো বিং এর জায়গায় বিং এর স্থলে অর্থানুযায়ী বিভার বসিয়ে কিংবা হেভিং এর স্থলে অর্থানুযায়ী হ্যাভ ভার্ব বসিয়ে এবং অর্থ বুঝে কোনটাতে এজ, কোনটাতে হোয়েন, কোনটাতে দো কিংবা অলদো, সিন্স, ইফ, দ্যাট, সো দ্যাট, অ্যাজ সুন এজ। অ্যাডভান্স যদি থাকে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যাজ সুন এজ দিতে হবে। ইত্যাদির আগে কমপ্লেক্স করা যায়। আর বসে না কি কি? বিং বসে না, আইএনজি বসে না, হ্যাভিং বসে না, এন্ড অর বাট, অ্যাডভান্স এগুলো বসবে না। একটা কথা মনে রাখতে হবে, যে কাজটা আগে হয় সেই কথা আগে লিখতে হবে। সিম্পল সেন্সে এরকম বলাই ছিল না। Closing the door, I went to bed.
কেউ যদি ঘোরায় লিখতো আই ওয়েন্ট টু বেড ক্লোজিং দি ডোর, সমস্যা ছিল না। সিম্পল সেন্টেন্সে ক্লজ গুলো উলট পালট করলে অর্থের পরিবর্তন হয় না, কিন্তু কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্সে যে কাজটা আগে হবে সেই কথাটা আগে লিখতে হবে। আমি আবার বলছি, কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স যখন বানাবো যে কাজটা আগে হবে সেই কথাটা আগে লিখতে হবে। তো আমরা কিভাবে কমপ্লেক্স করব? বিইং এর জায়গায় লিখব বি ভার্ব অর্থানুযায়ী, হ্যাভিং এর জায়গায় লিখব হ্যাভ ভার্ব অর্থানুযায়ী লিখে কমপ্লেক্স সেন্টেন্স বানানোর জন্য সাবঅর্ডিনেট ক্লজ করার জন্য অর্থ বুঝে কোনটাতে এজ, কোনটাতে when, কোনটাতে দো কিংবা অলদো, কোনটাতে এজ, কখনো সিন্স, কখনো ইফ, কখনো দ্যাট, কখনো সো দ্যাট, কখনো as soon as ইত্যাদি লাগিয়ে কমপ্লেক্স করা যায়। আর কম্পাউন্ড এবং সিম্বলের সিম্বলগুলি বসবে না। একটা উদাহরণ দিই, আমি যদি বলি ক্লোজিং দি ডোর, I started my work. তুমি নিশ্চয়ই জানো এটা সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল হলো? I হলো সাবজেক্ট, started হলো ভার্ব মানে ফাইনাল ভার্ব, ক্লোজিং the present participle, present participle non final verb। তো আমরা কমপ্লেক্স করি, একসাথে কম্পাউন্ড করে ফেলতে পারি। তো সিম্পল সেন্টেন্স তো আমরা কমপ্লেক্স করব আবার কম্পাউন্ড করব। তো কমপ্লেক্স করতে হলে কি করব? কি দরকার? একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো খেয়াল করে দেখো, একটা প্রিন্সিপাল ক্লজ আমার এখানে আছে, আই উইল নট টাচ ইট, যেভাবে আছে ঠিক সেইভাবে থাকবে। এখন ক্লোজিং দি ডোরকে আমি একটা সাবঅর্ডিনেট ক্লজ বানাবো কমপ্লেক্সের জন্য। কম্পাউন্ড করতে গেলে প্রিন্সিপাল ক্লজ বানাবো। আচ্ছা, আগে কমপ্লেক্স করি। প্রথমে ক্লোজিং এর আইএনজি তোমাকে বাদ দিতে হবে, কারণ আইএনজি সিম্পল এর সিম্পল, কমপ্লেক্সে কিংবা কম্পাউন্ডে বসবে না। যেই ক্লোজিং এর আইএনজি টা তুমি বাদ দিবা সেটা হয় ক্লোজ হবে আর নাহলে ক্লোজড হবে। যেহেতু পাস্ট টেন্স স্টার্টেড, অবশ্যই এটা ক্লোজড হবে, ক্লোজ হবে না। এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধু ক্লোজড হবে না আই ক্লোজড হবে? তোমরা খেয়াল করে দেখো, আমরা যে গত ক্লাসে সিম্পল শিখেছিলাম, আমরা শিখেছিলাম কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুটো সাবজেক্ট থাকলে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে যে কাজটা আগে হয় সেই কথা সাথে আইএনজি লাগানোর মাধ্যমে একটা সাবজেক্ট বাদ দিয়ে সিম্পল করা যায়। তাহলে অবশ্যই এখানে আই ছিল। তুমি যদি প্রশ্ন করো যে কেমনে বোঝা গেল এখানে আই ছিল, এখানে কেন করিম ছিল না, কেন রহিম ছিল না? কারণ ডান দিকে তাকায় দেখো করিম রহিম নেই, আই আছে। কাজে ওখানে অফকোর্স আই ছিল বিধায় ওই আই এর জন্য ওটা বাদ গেছে। তো আমি লিখব আই ক্লোজড দি ডোর। যেই মাত্র আমরা আইএনজি বাদ দিলাম কমপ্লেক্স করার সময় আইএনজি বসবে না, ক্লোজিংটা হয় ক্লোজ হবে আর নাহলে ক্লোজড হবে। এখানে পাস্ট টেন্সের জন্য ক্লোজড হবে। এখন কি ক্লোজড হবে? করিম ক্লোজড না রহিম ক্লোজড না আই ক্লোজড? অবশ্যই আই ক্লোজড। আই ক্লোজড দ্য ডোর। এখন আই ক্লোজড দ্য ডোর দিয়ে কি তোমার শেষ না শেষ হবে না? কারণ তোমার কমপ্লেক্স করা উচিত, বলা হয়েছে কমপ্লেক্স করো, কাজে তোমার সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে। তো এখন সাবঅর্ডিনেট ক্লজের জন্য একটা হাতিয়ার লাগাও। হাতিয়ার হচ্ছে এজ, হুয়েন, দল, দো, সিন্স, ইফ, দ্যাট, সো দ্যাট এগুলো। তুমি অর্থ বুঝে একটা লাগাও। আমি চিন্তা করলাম যে হুয়েন দিলে সুন্দর হয়, দেখলাম হুয়েন। When I closed the door, যা আছে তাই লেখো, I started my work। এটা সাবঅর্ডিনেট ক্লজ, ওটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। ছিল প্রিন্সিপাল ক্লজ, আমরা ক্লাস করি কমপ্লেক্স হয়। আবার এখানে যদি কম্পাউন্ড করতে বলা হয়, কম্পাউন্ড করতে গেলে তোমরা জানো দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, এজ, when, দোল, দো, সিন্স, গুলো থাকবে না, মধ্যে একটা এন্ড অর ভার্ব থাকবে। তো কম্পাউন্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে এন্ড অর ভার্ব দিলে একই সাথে দুইবার বসে না। একসাথে করে ফেলি, এখানে কি কম্পাউন্ড সেন্টেন্সটা একটু উদাহরণটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একসাথে কাজ করি। ওই সেন্টেন্সকে যদি আমরা
কম্পাউন্ড করি তাহলে কি করতে হবে, লিখলাম আই ক্লোজড দি ডোর। আমার দুটো প্রিন্সিপাল ক্লজ দরকার। আই ক্লোজড দি ডোর, মধ্যে কি দিব, এন্ড অর বাট, ইয়েট। কিন্তু কি আমরা চিন্তা করলাম এখানে এন্ড লাগবে। খেয়াল করে দেখো এখানে অর দিলে কিংবা বাট দিলে অর্থ প্রকাশ করবে না। আই ক্লোজ দি ডোর এন্ড আই স্টার্টেড মাই ওয়ার্ক। একটা কথা মনে রাখবে, এন্ড অর বাট যখন লাগবে কম্পাউন্ড সেন্টেন্সে একই সাবজেক্ট দুইবার দেওয়ার দরকার নেই। তো আমরা লিখলাম আই ক্লোজ দি ডোর এন্ড স্টার্টেড মাই ওয়ার্ক, এন্ড স্টার্টেড মাই ওয়ার্ক। এখানে আই আছে, কিন্তু যেহেতু এই আই আছে আমরা জানি এন্ড অর বাট দিলে একই সাবজেক্ট দুইবার বসে না। তো কি শিখলাম আমরা, সিম্পল সেন্টেন্স থেকে যদি আমরা কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স করতে যাই তাহলে সিম্পলের আইএনজি, বিইং, হেডিং এগুলো বাদ যাবে। বিইং এর জায়গায় লিখবো আমরা বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো। হেডিং এর জায়গায় লিখবো আমরা হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো অর্থ বুঝে। এবং কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমরা সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে বিধায় কমপ্লেক্স সেন্টেন্সের কিছু হাতিয়ার আমি বলি, এজ, হুয়েন, দো, সিন্স, ইফ, দ্যাট, সো দ্যাট এগুলো অর্থ বুঝে লাগাবে। আর কম্পাউন্ডের জন্য দুইটা প্রিন্সিপাল ক্লজ করতে হবে, মধ্যে এন্ড অর বাট, ইয়েট যেটা অর্থ পূর্ণ হয় সেটা বসাতে হবে। তো মনে রাখতে হবে একই সাবজেক্ট দুইবার বসে না, এন্ড অর বাট দিলে একই সাবজেক্ট দুইবার বসে না। আরো উদাহরণ দিব আমরা। আরেকটা কথা মনে রাখতে হবে, কম্পাউন্ড থেকে যখন আমরা কমপ্লেক্স করব বাট থাকলে আমরা অ্যাকচুয়ালি আলাদা করে বলি না কখন কি লাগবে। তুমি অর্থ বুঝে তোমাকে খেয়াল করতে হবে, বুঝতে হবে যে এখানে এস দিব না হুয়েন দিব না সিন্স দিব না ইফ দিব, এগুলি অর্থ বুঝে তোমাকে লিখতে হবে। কিন্তু একটা কথা বোঝা যায় বা বলা যায়, যদি আমরা বাট দেখি কম্পাউন্ড সেন্টেন্সে যদি আমরা বাট পাই তাহলে কমপ্লেক্স করার সময় অবশ্যই আমরা দো বা অন্ত দিব, অন্য কিছু চিন্তা করে সমানস্থ করে দরকার নেই। আচ্ছা যাই হোক, তো আমি উদাহরণ দিই স্পষ্ট হবে। আমি লিখলাম হি ইজ রিচ বাট আনহ্যাপি। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। হি ইজ রিচ প্রিন্সিপাল ক্লজ, বাট কম্পাউন্ড সেন্টেন্সের সিম্বল। এখানে আছে হি ইজ, কিন্তু লিখিনি আমরা তবে বলেছি এন্ড অর বাট থাকলে এই সাবজেক্ট দুবার বসে না, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি। আমরা যেহেতু বাট লাগিয়েছি আমরা হি ইজ কোনো লিখলাম না। এখন আমরা এটাকে কমপ্লেক্স করবো, আবার সিম্পলও করতে পারি। আচ্ছা প্রথমে কমপ্লেক্স করি। আমি প্রথমেই দেখে নিব বাট লাগবে না। আমরা কি বলেছি একটু আগে, বাট থাকলে কমপ্লেক্স করার সময় দো কিংবা অন্ত বসে যে কোনো একটা লাগাও। তুমি লাগাও দো হি ইজ রিচ, সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। এই দরকার নেই, অথবা ইচ্ছা করে লিখতে পারো তোমরা অলদো হি ইজ রিচ। যেই বাট উঠে যাবে ওখানে হি ইজ টা বসবে, হি ইজ আনহ্যাপি। এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা ছিল কম্পাউন্ড সেন্টেন্স, আমরা তাকে ছিল দুইটা প্রিন্সিপাল ক্লজ, আমরা দো লাগাতে হবে কোনো কথা নয়, কিন্তু অর্থ পূর্ণ হতে হবে। বাট থাকলে নির্দ্বিধায় তোমরা দো বা অন্ত ইউজ করো, আর অন্যটা ট্রাই করার প্রয়োজন নেই। তো কমপ্লেক্স করতে গেলে একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগে, সাবঅর্ডিনেট ক্লজ লাগলে একটা হাতিয়ার ইউজ করলাম আমরা, দো হি ইজ রিচ, ওই অংশটা পুরোপুরি লিখে দিলাম হি ইজ আনহ্যাপি। এবার আমি যদি সিম্পল করতে বলি ওকে, তাহলে কিভাবে করবে তুমি? আমরা জানি the other simple রূপ আমরা বলেছিলাম গত ক্লাসে ইন স্পাইট অফ।
তো আমি সিম্পল সেন্টেন্স করতে গেলে তোমরা জানো একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে। আমি লিখলাম ইন স্পাইট অফ, হি কে ফর পজিটিভ কেস হি ইজ, বি ভার্ব দাও, রিচে নাউন করো রিচেস, না পারলে আমি বুঝলাম বিং রিচ, তারপরে কাজ হবে হি ইজ unhappy. In spite of his riches, he is unhappy. Although in spite of his being rich, he is unhappy. Favorite of what? The chilo compound sentence. He is rich but unhappy. After complex column, although he is rich, he is unhappy. Simple column. In spite of his being riches, in spite of his riches, although in spite of his being rich, he is unhappy. অর্থের বিন্দুমাত্র পরিবর্তন ঘটলো না, কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল। এবার আরেকটা উদাহরণ দিই, তোমাদের ক্লিয়ার হবে। মোট কথা বিষয়টা হচ্ছে অর্থ। কোন অবস্থাতেই অর্থের বিন্দুমাত্র পরিবর্তন ঘটবে না। আমি যদি বলি হি ওয়ার্কড হার্ড, he worked hard to pass the exam. কোন সেন্টেন্স এটা? অবশ্যই সিম্পল সেন্টেন্স। কেমনে বলতাম সিম্পল সেন্টেন্স? হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে ভার্ব, মানে ফাইনাল ভার্ব। টু পাস দ্য এক্সাম ইনফিনিটিভ ফ্রেজ, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। সিম্পল সেন্স। আমরা কমপ্লেক্স করি প্রথমে, পরে কম্পাউন্ড করার চেষ্টা করব। কমপ্লেক্স কি করব? হি ওয়ার্কড হার্ড টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষা পাসের জন্য কঠোর পরিশ্রম করলো। তুমি কি বলবা যেহেতু সে কঠোর পরিশ্রম করলো সেহেতু পাস করলো? সে কি পাস করে ফেলছে? অথবা বলবে যদিও সে কঠোর পরিশ্রম করলো তবু পাস করতে পারেনি, সে কি পাস করতে পারেনি, এরকম কোন কথা এখানে আছে না। সে কঠোর পরিশ্রম করলো পরীক্ষা পাসের জন্য। তোমাকে লিখতে হবে সে কঠোর পরিশ্রম করলো যাহাতে সে পরীক্ষায় পাস করতে পারে। যেহেতু কেউ পড়া যায়, যেহেতু সে পরীক্ষা পাস করতে চাইল, কাজে সে কঠোর পরিশ্রম করলো। প্রথমে আমরা যাহাতে দিয়ে করি, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, আবার একটা কথা মনে রাখবা, সো দ্যাট দিলে তার পরবর্তী ভাগে লাগে প্রেজেন্ট টেন্স হলে ক্যান বা মে, পাস্ট টেন্স হলে কুড বা মাইট বসে। এই কথা খেয়াল রাখবে। সো দ্যাট যখন আমরা দিব যাহাতে, সো দ্যাট দিলে তার পরবর্তী ভাগে লাগে প্রেজেন্ট টেন্স হলে ক্যান বা মে, পাস্ট টেন্স হলে কুড বা মাইট বসে। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট পাস দ্য এক্সাম। কমপ্লেক্স সেন্টেন্স হয়। একটা প্রিন্সিপাল ক্লজ হলো, আরেকটা হচ্ছে সাবজেক্ট ক্লজ। এবার যদি আমি যেহেতু দিয়ে করতে চাই, এস দিয়ে করতে চাই কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে দেখো কিভাবে করি। এস হি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, যেহেতু সে পরীক্ষা পাস করতে চেয়েছিল, যেহেতু সে পরীক্ষা পাস করতে চেয়েছিল, as he wanted to pass the exam, now he worked hard. As he wanted to pass the exam হচ্ছে subordinate clause, না he worked hard হচ্ছে principal clause, complex type। এটা ছিল সিম্পল। আমরা কমপ্লেক্স করলাম দুটো, যেটা ইচ্ছা তোমাদের দিতে পারো। এবার আমরা করবো কম্পাউন্ড। ওই সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করা যায় দেখো। কম্পাউন্ড মানে হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লজ করতে হবে, মধ্যে এন্ড অর পার্ট দিতে হবে। এন্ড অর পার্ট দিলে কি সাবজেক্ট অবজেক্ট বিভাগ ইত্যাদি বিভাগ দেওয়া যাবে। তাহলে আমরা কি করব? কম্পাউন্ড করতে গেলে অর্থ ঠিক রাখতে হবে। আমরা লিখবো প্রিন্সিপাল ক্লজ দুইটা দরকার। হি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। এন্ড সো, এন্ড অর পার্ট দিলে যদি কারণ থাকে তাহলে একটা সো,
সময় থাকলে একটা দেন দিলে সুন্দর হয়, মনে রাখবে। এন্ড অর বাট যখন আমরা দিব, কারণ থাকলে সো, সময় থাকলে দেন দিলে অর্থ স্পষ্ট হয়। কিন্তু একটা বিষয় আছে, সো দিলে আবার যখন আমরা বলি যে এন্ড অর বাট দিলে একই সাবজেক্ট বসে না, কিন্তু সো দিলে সাবজেক্টটা দিতে হবে, সাবজেক্ট বসবে। ওকে, আমরা দুইটা প্রিন্সিপাল ক্লজ লিখে ওই সেন্টেন্সকে কম্পাউন্ড করার চেষ্টা করি। আমরা লিখি হি wanted to pass the exam and so he worked hard. মূলত সবকিছু হচ্ছে অর্থের উপর নির্ভরশীল। he wanted to pass the exam হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, and হচ্ছে কম্পাউন্ডেড সিম্বল, so he worked hard। so তুমি দ্বিতীয়বার না দিতে পারো, so না দিলে আবার he দেওয়ার দরকার নেই। he wanted to pass the exam and work hard, so যদি দাও তাহলে তোমাকে সাবজেক্টটা দিতে হবে, কমন হয়ে গেল। এবার আমরা অর দিয়ে একটা উদাহরণ দিই, কম্পাউন্ড সেন্টেন্সের অর। সবকিছুর মূলে হচ্ছে অর্থ, অর্থ স্পষ্ট হলে, অর্থ অপরিবর্তিত থাকে রাখার জন্য তোমাকে অনেক জিনিস তোমার বুদ্ধি দিয়ে করতে হবে, সেটাই হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বৈশিষ্ট্য। যেমন আমি যদি বলি ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, কঠোর পরিশ্রম করো অথবা তুমি ফেল করবে। কোন সেন্টেন্স আছে এটা? কম্পাউন্ড সেন্টেন্স। আমরা কি করব? কমপ্লেক্স করব, এরপরে আমরা সিম্পল করব। কম্পাউন্ড কেমনে বুঝলাম? ওয়ার্ক হার্ড মানে ইউ ওয়ার্ক হার্ড, ইম্পারেটিভ সেন্টেন্সের আগে একটা ইউ থাকে, লেখার প্রয়োজন হয় না, অন্য কিছু লিখলেই ইউ লিখতে হবে। গো দেয়ার, ইউ গো দেয়ার বলার দরকার নেই। ডু ইট, ইউ ডু ইট বলার দরকার নেই। নেভার টেল লাই, ইউ নেভার টেল লাই লেখার দরকার নেই। ইম্পারেটিভ সেন্টেন্সের আগে একটা ইউ অবশ্যই থাকে, একটা সাইলেন্ট লেখার প্রয়োজন হয়। তো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো মানে ইউ ওয়ার্ক হার্ড, এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। ইউ উইল ফেল, এটা হচ্ছে আরেকটা প্রিন্সিপাল ক্লজ। তো আমরা প্রথমে তাকে কমপ্লেক্স করি। কমপ্লেক্স করতে হলে কি করতে হবে? যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি ফেল করবে, না যদি তুমি কঠোর পরিশ্রম না করো তবে তুমি ফেল করবে। যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে ফেল করবে, না যদি তুমি কঠোর পরিশ্রম না করো। না, মনে রাখবে যদি অর দেওয়া থাকে তাহলে ইফ প্লাস ডু নট বসে, ইফ প্লাস ডু নট। আমরা কি লিখবো? ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড you will fail. If you don't work hard, you will fail. If you don't work hard, এটা হচ্ছে subordinate clause, you will fail। আগেও প্রিন্সিপাল ক্লজ ছিল, আমরা তাকে টাচ করলাম না। এবার আমরা সিম্পল করব। সিম্পল করতে হলে কি করব? আমরা কি লিখবো? by working hard you will fail, or working hard you will fail। কঠোর পরিশ্রম করে তুমি ফেল করবে, এরকম কি কোনো অর্থ হয় না। তাইলে আমরা বিকল্প পথে যাব। বলছিলাম ইফ এর সিম্পল রূপ হচ্ছে ইন কেস অফ, গতদিন বলেছিলাম। ইফ এর সিম্পল রূপ হচ্ছে ইন কেস অফ, when এর সিম্পল রূপ হচ্ছে এট দ্য টাইম অফ, সিন্স এর সিম্পল রূপ হচ্ছে বিকজ অফ, দোর সিম্পল রূপ হচ্ছে ইন স্পাইট অফ। এগুলো লিখলে এগুলোর পরের সাবজেক্ট পজিটিভ কেস করতে হয়, বিভাগ থাকলে উঠাই দিয়ে মূল ভাব সাথে আইনটি যুক্ত করতে হয়। ভাব না থেকে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভকে নাউনের মধ্যে অ্যাডজেক্টিভকে নাউন করতে না পারলে অ্যাডজেক্টিভ থেকে যাবে, তার আগে বিভাগের জায়গায় আমরা বিং। ওকে, করি। ইফ এর জায়গায় রাখলাম ইন কেস অফ, ইউর করে ফেলো, সাবজেক্ট বিনাশ হয়ে যায়, ইউর নট ওয়ার্কিং হার্ড, নট নোটেড নট থাকলো, ওয়ার্ড লাইন থাকলো, নট ওয়ার্কিং হার্ড। ইন কেস অফ ইউর নট ওয়ার্কিং হার্ড, ইউ will fail. In case of you not working hard, you will fail. অথবা লিখতে পারো without working hard, you will fail.
উইদাউট ওয়ার্কিং হার্ড। সবসময় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এত নিয়মের পাত্তা দিলে চলবে না। তোমাকে নিজের বুদ্ধি খাটিয়ে অর্থের পরিবর্তন না করে প্রয়োজন বোধে তোমার নিজের চিন্তা ভাবনা প্রয়োগ করে তার স্ট্রাকচারাল এসেনশিয়াল আইটেমগুলো ঠিক রেখে তুমি পরিবর্তন করতে পারো। মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আর if, when, though, since, that, so that, as soon as যেগুলো লাগে কম্পাউন্ডে দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকে, মধ্যে এন্ড অর বাট থাকে। এন্ড অর বাট দিলে একই সাবজেক্ট দুইবার বসে না, এন্ড অর বাট দিলে একই সাবজেক্ট দুইবার বসবে না। কিন্তু যদি আমি বলছিলাম যে কারণ থাকলে সো দিলে সুন্দর হয়, কিংবা সময় থাকলে দেন দিলে সুন্দর হয়, সো বা দেন ইউজ করলে আমরা সাবজেক্টটা ইউজ করব। আচ্ছা, আমরা এবার কম্পাউন্ড থেকে আমরা লিখি একটা উদাহরণ, দি সান হ্যাভিং সেট দে ওয়েন্ট। কোন সেন্টেন্সটা? সিম্পল সেন্টেন্স। কেমনে বুঝলাম সিম্পল সেন্টেন্স? এখানে একটা সাবজেক্ট আছে দে, একটা ফাইনাল ভার্ব আছে ওয়েন্ট। এই সার অবশ্যই সাবজেক্ট নয়। কেন নয়? তারপরে ভার্বটাকে আমরা হেভিং করে দিয়েছি, পাওয়ারটাকে কমাই দিয়েছি। সিম্পল সেন্টেন্স। আমরা যদি এটাকে কমপ্লেক্স করি অথবা কম্পাউন্ড করি, এটা হচ্ছে সিম্পল। আমরা আগে কম্পাউন্ড করি, এরপরে কমপ্লেক্স করব। হেভিং এর জায়গায় কি লিখলাম? হ্যাভ ভার্ব। বিং এর জায়গায় কি লিখি? বি ভার্ব। হেভিং এর জায়গায় লিখতে পারে হ্যাভ ভার্ব। আবার কমপ্লেক্স সেন্টেন্স থেকে এজ, হুয়েন, দো, সিন্স, ইফ, দ্যাট এগুলো বাদ দিয়ে সিম্পল সেন্টেন্সের আইএনজি, হেভিং, বিং এগুলো বাদ দিয়ে কম্পাউন্ড করা যায়। তো আমরা যেহেতু দেখলাম এটা পাস্ট টেন্স, আমরা হেভিং এর জায়গায় হ্যাভ হ্যাজ না লিখে লিখবো হ্যাড। আমরা লিখলাম দি সান হ্যাড সেট, মধ্যে এন্ড অর ভার্ব দাও, এন্ড খেয়াল করে দেখো এখানে অর দিয়ে সুন্দর ভাবে আমরা যদি লিখতাম দি সান হ্যাড সেট অর দে ওয়েন্ট হোম, সূর্য অস্ত গেল অথবা তারা বাড়ি গেল, এরকম বোঝাচ্ছে না। অথবা যদি বার্ড দাও এখানে দি সান হ্যাড সেট বার্ড দে ওয়েন্ট হোম, সূর্য অস্ত গেল কিন্তু তারা অস্ত গেল না, তারা বাড়ি গেল। তো কিন্তু এখানে হবে না, বসবে এন্ড। দি সান হ্যাড সেট এন্ড দে ওয়েন্ট হোম। ইচ্ছা করলে তুমি এখানে একটা দেন দিতে পারো। The sun had set and then they went. সময়ের উল্লেখ থাকলে এখানে একটা দেন তুমি দিতে পারো। আর যেহেতু ভিন্ন ধরনের সাবজেক্ট, the sun একটা দে, কাজে দে উঠানোর কোনোই সুযোগ নেই। দেন দিতে পারো, নাও দিতে পারো। এবার কমপ্লেক্স করো, একদম সহজ। কমপ্লেক্স ওখান থেকেও করতে পারো, ওটা থেকেও করতে পারো। এন্ড বাদ দিয়ে দাও, হুয়েন লাগাও। তুমি বলবে আপনি কি হুয়েনের প্রতি সবসময় হুয়েন দিতে চান? না, তুমি দেখো অর্থ বুঝে যেটা আসে। এখন তো এজ দিতে পারো, এজ দি সান হ্যাড সেট, যেহেতু সূর্য অস্ত গেল সেহেতু তারা বাড়ি গেল, অর্থ হয় না। যদিও দাও দবা অলদো দি সান হ্যাড সেট দে ওয়েন্ট হোম, যদিও সূর্য অস্ত গেল তবু তারা বাড়ি গেল, কোন অর্থ প্রকাশ করে না। কাজেই আমরা লিখবো হুয়েন, হুয়েন দি সান হ্যাড সেট দে went home. When the sun had set হচ্ছে subordinate clause, they went home হচ্ছে principal clause. তো মোটামুটি এই হচ্ছে আজকে আরেকটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করব। The guard being poor, মুছে দিন।
পুয়ার গরিব হওয়ার জন্য মেয়েটি couldn't buy a new dress. কোন সেন্টেন্সটা? সিম্পল সেন্টেন্স। কেমনে বলতাম সিম্পল সেন্টেন্স? এখানে একটা মাত্র সাবজেক্ট আছে, একটা মাত্র ফাইন করো। দি গার্ল সাবজেক্ট কুড বাই ভার্ব। এখন আমরা কি করবো? কমপ্লেক্স করবো অথবা কম্পাউন্ড করবো, যেটাই করো সুবিধা নেই। আমরা কি লিখবো? কমপ্লেক্স করতে গেলে বিং এর জায়গায় বিভাগ লিখবো, কম্পাউন্ড করতে গেলে বিং এর জায়গায় বিভাগ লিখতে হবে, হেডিং থাকলে হ্যাপার লিখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের তফাৎ হচ্ছে কমপ্লেক্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। কমপ্লেক্স সেন্টেন্স করে ফেললে কম্পাউন্ডের অর্ধেক কাজ হয়ে যায়, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো কম্পাউন্ড করতে গেলে ওই সাবঅর্ডিনেট ক্লজের যে হাতিয়ার আমি বলি এজ, হোয়েন, দো, অলদো, সিন্স, ইফ, যেটা তুমি লাগিয়েছো সেটা বাদ দিয়ে দাও, মধ্যে এন্ড বাট লাগাই দাও, কম্পাউন্ড হয়ে গেল। তারপরে কি রাখবো? যেহেতু এটা পাস্ট টেন্স, কুড নট, আমরা লিখবো দি গার্ল ওয়াজ পুয়ার। সরি, যেহেতু কমপ্লেক্স এখানে এজ দিতে হবে, এজ দি গার্ল ওয়াজ পুয়ার, যেহেতু মেয়েটি ছিল গরিব, কমা দিয়ে রাখবো শি couldn't buy a new dress। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ড করতে হলে একদম সোজা, এজ বাদ দিয়ে দাও, দেখো দি গার্ল ওয়াজ পুয়ার and compound sentence and or but লাগে। The girl was poor and so হচ্ছে বলে দিতে পারো, নাও দিতে, and যদি so না দাও তাহলে she দেওয়ার দরকার নেই, and couldn't buy a new dress। আবার লিখতে পারো the girl was poor and so she couldn't buy a new dress। মনে রাখবো এখানে সো দিলে সি কোথায় লিখতে হবে, সাবজেক্ট কোথায় লিখতে হবে। আর অনেক উদাহরণ বলা যায়, তোমরা প্র্যাকটিস করবে নিশ্চয়ই। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা যদি বলি এটাকে তুমি কম্পাউন্ড করো, তুমি লিখবা হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ লেখার দরকার নেই, কারণ এন্ড ওর বাদ দিলে সাবজেক্ট দুবার দিতে হয়। আবার সিম্পল করতে বলা হলে ইন স্পাইট অফ দিস, আচ্ছা আমি লিখি ইন স্পাইট। অনেকে পুয়ারকে পভার্টি, পুয়ার নাম পভার্টিটা ভুল করে পরীক্ষা খাতা আমরা দেখি, তো পুয়ার যদি পভার্টি করতে পারো না তো বিং বল দেখো, দরকার নেই। আমি সেন্টেন্সটা লিখি, দো হি ইজ poor, he is honest। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স আমরা কি করব? কম্পাউন্ড করি প্রথমে, এরপরে সিম্পল করব। কম্পাউন্ড করো, দো বাদ দাও, হি ইজ পুয়ার প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল, হি ইজ অনেস্ট তো প্রিন্সিপাল ক্লজ আছেই, মধ্যে একটা কি দিবা? এন্ড ওর বাট। খেয়াল করো আমি গত ক্লাসে বলেছিলাম বাট থাকলে তোমরা দল দো ইউজ করবা। তো আজকে শিখে রাখো দল দো থাকলে আর এন্ড অর ট্রাই করে লাভ নেই, তো পাওয়াল দো থাকলে বাট দিয়ে কম্পাউন্ড করবা। মনে রাখতে হবে এন্ড অর বাট দিলে একই সাবজেক্ট বিভাগ ইত্যাদি দুইবার বসবে না। আমি লিখলাম কম্পাউন্ডে হি ইজ পুয়ার বাট ইজ বাদ দাও honest। ভাবার কোনো সুযোগ নাই, এখানে সাবজেক্ট বিভাগ নেই, ওখানে আছে পার্ট, ওগুলোকে চাপা দিয়ে রেখে দিয়েছি, পার্টের নিচে আছে, পার্ট উঠে দাও, দেখো হি ইজ বসবে। হি ইজ পুয়ার, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ অনেস্ট, এখানে পার্ট অনেস্ট লিখেছি কিন্তু হবে হি ইজ অনেস্ট, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। এবার সিম্পল করো, দো সিম্পল রূপ হচ্ছে কি ইন স্পাইট অফ
আমরা লিখলাম ইনস্পাইট অফ লেখলে কি করতে হবে, তার শর্তগুলো পালন করো। সাবজেক্টকে পজিটিভ করতে হবে, হি কে করলাম হিজ। বিভাগ উঠে দাও, ভাগ থাকলে আইনজি লাগাও, অ্যাডজেক্টিভ থাকলে নাউন করো। পুয়ার ভাগ অ্যাডজেক্টিভ, তো কি হবে? পুয়ার নাউন হবে পভার্টি। পভার্টি, পি ও ভি ই আর টি, পভার্টি। এখন পভার্টি যদি বানান জানো, অনেক খাতায় আমরা পাই পভার্টি বানান ভুল করি। তুমি নির্দ্বিধায় এখানে বিং পুয়ার লিখে ফেলো, রিস্ক নেওয়ার দরকার নেই। In spite of his poverty, অথবা in spite of his being poor, he is honest. সিম্পল হয়ে গেল। খেয়াল করে দেখো, তিনটা সেন্টেন্স কিন্তু একই অর্থ বহন করছে। কমপ্লেক্সে শুধু একটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল, একটা প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ডে আমরা করেছি দুটাই প্রিন্সিপাল ক্লজ। আর সিম্পল সেন্টেন্সে করলাম একটা সাবজেক্ট, একটা ভার্ব। ফাইন। তো আমার বিশ্বাস তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আইডিয়া মোটামুটি পরিষ্কার হলো। এখন তোমরা যদি খুব বেশি ভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আইডিয়া পরিষ্কার হবে, ক্লিয়ার হবে। আমরা শুধুমাত্র বেসিক জিনিসগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। তোমরা নিজেদের মধ্যে কমেন্ট কি করো, বিভিন্নভাবে ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের কলেজের বিভিন্ন পেজে যেগুলো আমরা শেয়ার করি কিংবা ইউটিউবে, তোমরা নির্দ্বিধায় কমেন্ট করো, বিভিন্নভাবে তোমাদের প্রশ্নগুলো আমাদেরকে জানাও। তাহলে আমাদের পক্ষে তোমাদেরকে আরো বেশিভাবে সফলভাবে সাহায্য করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ট্রান্সফরমেশনের ক্লাস আজ এখানেই শেষ করলাম। আমাদের পরবর্তী ক্লাস হবে মডিফায়ারের উপরে। মডিফায়ার, আমি আবার বলছি, আমাদের পরবর্তী ক্লাস হবে মডিফায়ারের উপরে। আমরা কিভাবে মডিফায়ার করতে হয় আমরা চেষ্টা করব। তোমরা ভালো থাকো, লেখাপড়ার সাথে থাকো। মহান সৃষ্টিকর্তা তোমাদের সুন্দর ও সুস্থ রাখুন, সেই প্রার্থনা জানাই। আর আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো ইগনোর করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।